স্বাগত জানাই এবং উষ্ণ অভ্যর্থনা সমস্ত কিছু রিলেটেড। কেন বলুন তো, একটা স্পেশাল অনুষ্ঠানে আপনারা এই মুহূর্তে দেখতে বসছেন, স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল। এবং বিজ্ঞানের আলোয় জ্যোতিষ নামটা থেকেই আপনারা বুঝতে পাচ্ছেন যে এই অনুষ্ঠানের মধ্যে কি ধরনের আলোচনা, কি ধরনের প্রাপ্তি আমাদের জন্য অপেক্ষা করে আছে। প্রফেসর বাসু, একদম মনিতা না করে সরাসরি বলি, আমাদের এই অনুষ্ঠানের একদম মধ্যমণি হট সিটে বসে আছে। তিনি বাই প্রফেশন একদম ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড থেকে এসছেন। ডিফারেন্ট, হ্যাঁ, কম্পিউটার সায়েন্সের একজন সিনিয়র ফ্যাকাল্টি এবং একটা নামী প্রথিতযশা প্রতিষ্ঠানের, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সেখানে তিনি সিনিয়র ফ্যাকাল্টি। তার সেই ব্যস্ততার মধ্যে থেকে এই অ্যাস্ট্রোলজিকে তার ভালোবাসা এবং অ্যাস্ট্রোলজির অ্যাপ্লাইটা করা কোথাও একটা আমাদেরকে চিনে নিতে বোধহয় ভীষণভাবে হেল্প করে। আজকে তার মতো পার্সোনালিটি আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অনেকের মধ্যে দেখি হয়তো বিরল হয়ে যেতে পারে, বিরল ডেফিনেটলি। কারণ তার মানের সেই পার্সোনালিটি আজকে আমাদের অ্যাস্ট্রোলজিতে এই রিপ্রেজেন্টেশন এবং আমাদের এই প্রোগ্রামে আসাটা ভীষণভাবে আমাদের কাছেও একটা প্রাপ্তি। তিনি সমস্ত কিছুর মাঝে অ্যাস্ট্রোলজিকে ভালোবাসেন এবং অ্যাস্ট্রোলজি দিয়ে তার প্রপার অ্যাপ্লাইটা আমাদেরকে বুঝিয়ে দিতে চান এবং ডেফিনেটলি অ্যাপ্লাইটা তো ডেফিনেটলি তিনি নিজে করেই চলেন। বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এবং ইউএস এর মতো কান্ট্রি থেকে তিনি সেই মেম্বারশিপ বিলং করেন এবং দেশের বিভিন্ন ন্যাশনালি বিভিন্ন প্রতিষ্ঠান তাকে স্বীকৃতি দিয়েছে। সেই স্বীকৃতির কথা বলতে গেলে হয়তো একটা অনুষ্ঠান এনাফ নয়। এনিওয়ে, কিন্তু এই কথাগুলো মেনশন করা এটার জন্যই যে তারা সেই সোকল বিগ বিগ হাউসগুলো, বিগ বিগ প্রতিষ্ঠান, তারা তাকে রেকগনাইজ করেছেন, চিনেছেন, জেনেছেন এবং সেই স্বীকৃতিটা দিয়েছেন ডেফিনেটলি যে প্রফেসর বাসু ডেফিনেটলি অ্যাস্ট্রোলজিকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। চিরন্তন এই শাস্ত্রের একদম মডার্নাইজ ভার্সেলাইল একজন পার্সোনালিটি, যিনি সেই চিরন্তন মেথডটাকে আমাদের জন্য অ্যাপ্লাই করছেন এবং আমাদেরকে চিনে নিতে সাহায্য করছেন। এতগুলো কথা ঝড়ের বেগে বলে গেলাম, সেটা একজন মানুষ যদি ক্যারি না করেন ডেফিনেটলি কি বলা যায়? আপনারা জানেন বলেই সেটা এই বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান মন্ত্রমুগ্ধের মতো দেখতে ভালোবাসেন এবং এই মুহূর্তেও টিভি সেটের সামনে অন করে বসে আছেন। আজকের এপিসোডেও ডেফিনেটলি আমাদের জন্য অনেক কিছু পাওয়ার জায়গা অপেক্ষা করে আছে। কাজে সেই ক্ষেত্রে সময় নষ্ট না করে একদম সূচিপট করতে চাইব, সরাসরি আপনাদের ওয়েলকাম জানাতে চাইব প্রফেসর বাসুকে। নমস্কার। নমস্কার। বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে প্রত্যেকবারের মতন এবারেও আপনাদের স্বাগত। আমি এই অনুষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে করি সেই উদ্দেশ্য যদি চরিতার্থ হয়, অর্থাৎ আপনারা জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র বিজ্ঞানসম্মতভাবে কিভাবে বিচার করতে হয় সেগুলো যদি আপনারা জেনে থাকেন, আপনারা সচেতন হবেন। এই সচেতনতা করার জন্যেই আমার এই অনুষ্ঠানে আসা। আজকে আমি মূলত আলোচনা করব প্রতিকারের বিষয়। ডেফিনেটলি যে জায়গাটায় আমরা হোল্ড করে বাধ্য হয়েছি, এবং অনেকেই কল করে জানতে চেয়েছেন যে এটা কমপ্লিট করার ক্ষেত্রে আমরা আরো চিনছি এবং বিশেষ করে প্রতিকারের এই জেম স্টোন যেগুলো আমরা প্রোভাইড করি সেগুলো চেনার ক্ষেত্রে আপনার হেল্প চেয়েছেন। আজকের এপিসোডটা যদি সেই উদ্দেশ্যে একদম ডেডিকেটেড হয়, আরো কিছু কোয়ারিজ তো থাকবে, তার ফাঁকে লাইভ ফোন ইন অনুষ্ঠান যখন আপনাদের ভাগ্য সংক্রান্ত প্রশ্ন তো থাকবেই, আপনারা ফোন করতে থাকুন, তার ফাঁকে আমরা সরাসরি ডিসকাশনে প্রবেশ করি। আসলে জ্যোতিষশাস্ত্র যারা অধ্যয়ন করেন, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চিন্তা ভাবনা করেন এবং বিজ্ঞানসম্মত উপায়ে জ্যোতিষশাস্ত্রের সত্যতা খোঁজার চেষ্টা করেন, তারা জানেন জ্যোতিষশাস্ত্র একজন জাতক বা জাতিকার তার ভবিষ্যৎ, তার বর্তমান এবং তার অতীত নিয়ে যে প্রেডিকশন করে, তার প্রতিকার তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি একজন জাতক জাতিকার চার্ট বিচার করলাম, ছক বিচার করলাম, তার এই সমস্যা আছে সেগুলো তুলে ধরলাম সঠিকভাবে। করার পর শেষ যে প্রশ্নটা আসে, আমার প্রতিকার কি হবে? সেই প্রতিকার জানতে গেলে আমরা জানি অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি বা জ্যোতিষ মতে যে প্রতিকার, সেখানে আমাদের গ্রহ রত্নের উপর নির্ভর করতে হয়। তো সেই গ্রহ রত্ন কিভাবে আমরা চিনব, সেই গ্রহ রত্ন যারা দেবে তাদেরকে আমরা কিভাবে চিনব? আপনারা দেখে থাকবেন প্রায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জ্যোতিষীরা তারা বেশ বিজ্ঞের মতো করে নিজেদের পাণ্ডিত্য দেখানোর জন্যে অনেক অঙ্গভঙ্গি করে
হাত পা নেড়ে বিভিন্ন জেস্চার করে তারা বলার চেষ্টা বলেন। তো কখনো লক্ষ্য করেছেন যখন হাত পা নাড়ছেন তারা হাতে কটা গ্রহরত্ন পড়ে আছে? 9টা তো গ্রহ, 4টে 8টা আঙুলেতেই, প্রত্যেকটা আঙুলেতেই তারা বিভিন্ন রকম 8 রকম স্টোন বা গ্রহরত্ন পড়ে আছেন। প্রশ্নটা হচ্ছে তাহলে জ্যোতিষশাস্ত্র পড়ে লাভটা কি হলো? আমি ডাক্তার হয়ে আমার চিকিৎসার ব্যাপারে আমি নিজেই কনফিডেন্ট নই, যতই আমি ডাক্তারি বিদ্যার কথা বলি না কেন, আমার ট্রিটমেন্ট আমি নিজেই করতে পারছি না। যদি 8খানা রত্নই পড়েন, জানেন 9টা গ্রহ, রাহু এবং কেতু অর্থাৎ গোমেদ এবং ক্যাটসাই দুটো একসঙ্গে পড়া যায় না, সেটা সবাই জানেন। তার জন্য জ্যোতিষশাস্ত্র পড়ার দরকার নেই। তা বাকি থাকলো 8টা গ্রহ রত্ন, সবগুলোই পড়ে নিলাম। তাহলে কি দরকার জ্যোতিষশাস্ত্র পড়ার? কি দরকার আমার এই বিজ্ঞতা দেখানো? এইখানে আপনাদের মনে করিয়ে দিই, যত সংখ্যক কম রত্ন পড়া যায় সেটাই ভালো। বেশি রত্ন পড়লে তার হিতে বিপরীত হয়। আর এই কম সংখ্যক রত্ন অর্থাৎ এক্স্যাক্টলি যে রত্ন আপনার দরকার, তার যে পাওয়ার দরকার, অনেক সময় রত্নের বদলে শুধু ধাতুতে কাজ হয়, সেই জায়গাটা জানতে গেলে বিজ্ঞানসম্মতভাবে বর্গ বিচার করতে হবে, অর্থাৎ ডিভিশনাল চার্ট। অর্থাৎ একজন জাতক জাতিকার জন্য শুধু আমি লগ্ন চার্ট অর্থাৎ জন্মছক এবং নবাংশ দেখে দিলাম, তাহলে কোষ্ঠী বিচার হলো না। কোষ্ঠী কথাটা হচ্ছে কালেকশন অফ চার্টস, অনেকগুলো ছকের সমাহার একজনের কোষ্ঠীতে, একেই বলা হয় কোষ্ঠী। আর এই বর্গ বিচার বা ডিভিশনাল চার্ট অর্থাৎ বিভিন্ন চার্ট যদি বিচার না করা যায়, মিনিমাম 16টা, ষোড়শ বর্গ আমরা বলি, মিনিমাম 16টা চার্ট না দেখলে একজনের কি গ্রহ লাগবে, কি রত্ন লাগবে সেটা ঠিক বোঝা যায় না। অর্থাৎ আমি যদি দেখে নিই নিজেই আমি 4 8টা আংটি পড়ে আছি, রত্ন ধারণ করে আছি, তাহলে বোঝা যায় আমার সম্বন্ধে আপনাদের একটা সন্দেহের অবকাশ থেকে যেতে পারে। তো আজকে চলুন সে বিষয়ে আলোচনা করব। একটা এক্সাম্পল দিই। ধরুন আজকে আপনি আপনার সংসারে আপনার ওয়াইফ আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনার স্ত্রী আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনার স্ত্রীর উপর ডিপেন্ডেন্ট আপনার সন্তান সন্ততি বা আরো কিছু জন। আমি যদি আপনাকে ফিনান্সিয়ালি পাওয়ার আপ করতে পারি, অর্থাৎ আপনি যদি নিজে পাওয়ার পেয়ে থাকেন, তাহলে কি সেটা এনাফ নয়? তার জন্য কি ইন্ডিভিজুয়ালি আর্থিক সচ্ছলতা আপনার স্ত্রী অটোমেটিক্যালি পাবেন এবং তার উপর যারা ডিপেন্ডেন্ট তারা অটোমেটিক্যালি পাবেন। তার জন্য ইন্ডিভিজুয়ালি সবাইকে পাওয়ার দিতে হবে না। অর্থাৎ এ এর উপর যদি বি ডিপেন্ডেন্ট হয় অ্যান্ড বি এর উপর যদি সি ডিপেন্ডেন্ট হয়, তাহলে শুধুমাত্র সি কে পাওয়ার আপ করলেই এ বি পাওয়ার পেয়ে যাচ্ছে, ক্ষমতা পেয়ে যাচ্ছে। এর জন্যই নক্ষত্রটাও দেখতে হয়, নক্ষত্র বিচার দেখতে হয়। অর্থাৎ এর থেকেই আমরা খুব কম সংখ্যক রত্ন দিতে পারি এবং সঠিক কাজ পাওয়া যেতে পারে। এর জন্যই সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে বর্গ বিচার করা দরকার। আজকে চলুন আমরা একটু দেখে নিই গ্রহরত্ন আমরা যখন ধারণ করব, আমরা এই অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষশাস্ত্রে জেমোলজি বলে একটা ব্রাঞ্চ আছে। অর্থাৎ ডেফিনেটলি প্রফেসর বাসু আপনার কাছে একটু থামাতে আমি বাধ্য হচ্ছি, অনেকক্ষণ হোল্ড করে আছেন। আমরা জেমোলজি একটা হিউজ সাবজেক্ট এবং আপনার অবজারভেশনে সেটা ডেফিনেটলি নলেজে পেতে চাইবো, যেটা আমরা অ্যাওয়ার হতে পারি সেই চেনার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে। কিন্তু বন্ধু তার সম্পর্কে জেনে সচেতন হতে চাইছেন। আই থিঙ্ক আপনার মাধ্যমে স্বাগত জানাই, ওয়েলকাম জানাই। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ প্লিজ একটু জোরে বলবেন। আমি স্নেহা বসাক বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কলকাতা হেদুয়া। ওকে, কার সম্পর্কে জানতে আপনার ইচ্ছা এই মুহূর্তে? আমি এই মুহূর্তে আমার সম্পর্কে জানতে চাই দাদার কাছ থেকে। দাদাকে নমস্কার। অনেক ট্রাই করে আজকে পেলাম। আচ্ছা, একটা কথা তাহলে প্লিজ বলবেন যে এই যে প্রফেসর বাসুর এই যে ইনস্টিটিউটিভ একটা প্রচেষ্টা আপনাদের কাছে একটা কিছু থিঙ্কিং পৌঁছে যাওয়ার, যেটা কিনা ভীষণভাবে শাস্ত্রকে বিলং করে একদম প্রকৃত জায়গাটা তুলে ধরা, এই অবজারভেশনটা, এই থিঙ্কিংটা আপনাদের কেমন লাগছে? আমার সত্যি ডক্টর বাসুর প্রেডিকশন খুব ভালো লাগে এবং আজকে অনেক ট্রাই করে আজকে আমি ডক্টর বাসুর প্রোগ্রামে এই ফোনটা আমি পেলাম।
তাই ডক্টর বসুর কাছ থেকে আমি কিছু জানতে চাই। ডেফিনেটলি জানবেন। তার আগে আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জানিয়ে আপনার ডেটাটা আমরা কালেক্ট করতে চাই। আপনার বার্থ ডেটাটা প্লিজ জানাবেন। ডেট অফ বার্থ প্রথমে। আমার ডেট অফ বার্থ হচ্ছে 13th অক্টোবর 1994। 13th of October 1994। টাইম অফ বার্থ প্লিজ। 5:25 সকাল। সরি, 5:25 সকাল। 5:25 সকাল AM। ওকে। অ্যান্ড প্লেস অফ বার্থ? হেদুয়া। হেদুয়া, নর্থ ক্যালকাটা। ওকে। আপনি আগে কখনো চার্ট অ্যানালিসিস করিয়েছিলেন কাউকে দিয়ে? না, আমি সেভাবে করে উঠতে পারিনি। করেননি। আপনার ফেথ প্রফেসর বাসুর প্রতি রয়েছে, যার জন্য আপনি কলে এসেছেন, সেটাই আমরা ধরে নেব এবং সরাসরি সময় নষ্ট না করে প্রেডিকশন। 13th অক্টোবর মানে 13 তারিখ, হ্যাঁ 13 তারিখ। বৃহস্পতিবার ছিল। হ্যাঁ 5:25 AM কালকে। দেখা যাক আপনার কন্যা লগ্ন এবং সম্পর্কে একটু জানতে চাই, মানে আমি একটু বিয়ের বিষয়ে একটু মানে জানতে চাই। বিয়ের বিষয়ে? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আপনার কন্যা লগ্ন, মকর রাশি, এবং আপনার দেবগণ জানা আছে এগুলো? এখন মানে এর আগে আমি জানতাম না। আচ্ছা, এভাবে দেখানো হয়নি। তো দেখুন, আমরা বিয়ের ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন, তাই তো? তো বলে নি, বিয়ের ব্যাপারে বলতে গেলে যেটা বলতে হবে সেটা হচ্ছে আমরা সপ্তম স্থান, বলা হয় জায়া স্থান, সপ্তম জায়গা থেকে আমরা স্বামী স্ত্রীর বা তার স্পাউসের অ্যাসপেক্টটা দেখি। কিন্তু জায়া স্থান বলতেই বিবাহ বোঝায় না। বিবাহ একটা ইভেন্ট, আর স্বামী স্ত্রী এটা একটা নাউন, একটা পার্সনকে বোঝায়। তাহলে যদি বিবাহ দেখতে হয় শুধু সপ্তম স্থান দেখলে হবে না, তার সঙ্গে বিয়ের যে কানেকশন গুলো যার উপর ডিপেন্ডেন্ট সেটা দেখতে হবে। অর্থাৎ 3rd, 7th অ্যান্ড 9th, তৃতীয়, সপ্তম এবং নবম ভাবটা দেখতে হবে। তো আপনার লগ্ন সাপেক্ষে যে তৃতীয় পতি সেটা হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ বৃশ্চিকের অধিপতি মঙ্গল। লগ্ন সাপেক্ষে সপ্তম, তার অধিপতি হচ্ছে আপনার মীন, অর্থাৎ মীনের অধিপতি এখানে বৃহস্পতি। তাহলে কি পেলাম? মঙ্গল, বৃহস্পতি, আর তার সঙ্গে আপনার নবম অধিপতি হচ্ছে আপনার মিথুন, বুধ। তাহলে মঙ্গল, বৃহস্পতি এবং বুধের জায়গা দেখতে হবে, তার কানেকশন দেখতে হবে। তার সঙ্গে সপ্তমের জায়গা অর্থাৎ বৃহস্পতি কি অবস্থায় আছে আপনার চার্টে সেটা দেখতে হবে। একটু ক্লিপিংটা দেখে দিলে ভালো হয়, আমি দেখাতে পারবো, যাতে এক্সপ্লেন করতে পারবো। তো দেখুন, বৃহস্পতি এখানে সপ্তমে রাহু সঙ্গে কানেক্টেড, বৃহস্পতি সপ্তমে রাহুর সঙ্গে কানেক্টেড, আর সেই তার সঙ্গে বসে আছে শুক্র এবং বুধের সঙ্গে যুক্ত হয়ে, অর্থাৎ বৃহস্পতির জায়গা দেখা যাচ্ছে একটু ডিসরাপ্টেড, একটু প্রবলেমেটিক। তো আপনার লগ্ন হলো এখানে কন্যা লগ্ন। কন্যা লগ্নের সাপেক্ষে আপনার বৃহস্পতি কিন্তু শুভ নয়। কন্যা লগ্নের সাপেক্ষে বৃহস্পতি শুভ নয়। কন্যা লগ্নের সাপেক্ষে আপনার শুভ গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। দেখা যাক সেই বৃহস্পতির অবস্থা কি, কোথায় আছে। বৃহস্পতি নবাংশে আছে দ্বিতীয়, মানে মিথুনে। মিথুনে বৃহস্পতি ভালো ফল দেয় না। এখান থেকে বোঝা যাচ্ছে আপনার বিবাহ ব্যাপার জায়গাটা একটু দুর্বল আছে। এটা কনফার্ম করার জন্য আমায় কি দেখতে হবে? D1 এবং D9 দুটো জায়গাতে। আপনার প্রশ্নটা কি, কবে বিয়ে হবে বা বিয়ের ব্যাপারে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেগুলো কি করা যায়, এই তো? আমার ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্ন ছিল। আমি শুনলাম বিয়ের ব্যাপারে। যাই হোক, চাকরি সংক্রান্ত। চাকরি সংক্রান্ত। তো চাকরি দেখতে গেলে অন্য অ্যাসপেক্ট দেখতে হবে, সেটা হচ্ছে আমার দশম স্থান, যেটা আমরা প্রফেশনাল জায়গা আমরা বলি 10th হাউস। তো আপনার কন্যা লগ্ন সাপেক্ষে আপনার দশম স্থান হলো মিথুন, তাই তো? কন্যা লগ্ন সাপেক্ষে দশম স্থান হচ্ছে, কন্যা লগ্ন সাপেক্ষে দশম স্থান হচ্ছে আপনার মিথুন। সেই মিথুনের অধিপতি বুধ, সেই বুধের হচ্ছে আপনার কর্মপতি। সেই বুধ কিভাবে কতটা ভালোভাবে বসে আছে আপনার চার্টে, সেই বুধ দেখা যাচ্ছে আপনার চার্টেতে বসে আছে। বুধ আছে এখানে আপনার সপ্তমে। কতদিন পরে তো চাকরি পেতে পারি, একটু বলতে পারবে? মানে এখন আমি চাকরি
আপনার চাকরির জায়গাটাতে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আপনার বুধ যে জায়গায় আছে সেখানে বুধের সঙ্গে বেশ কিছু বাধক গ্রহ বসে আছে, রাহু বসে আছে। এবার দেখা যাক, সেটাকে কনফার্ম করার জন্য আমি দেখে নিই আপনার বুধের অবস্থা আছে এখানে নবাংশে। বুধ আছে আপনার মকরে বসে আছে এবং শনির সঙ্গে যুক্ত হয়ে। এটাও একটা প্রবলেম, কেন আপনার কন্যা লগ্নের সাপেক্ষে শনি খুব একটা শুভ নয়। কবে চাকরি পেতে পারেন সেটা দেখার জন্য আমাকে দেখতে হবে ডিএপি। তার আগে বলি বর্গ বিচার কেন করতে হয়। যে জায়গাটা দেখা উচিত কর্ম দেখতে গেলে একটু শুনতে থাকুন, মানে চট করে আপনি উত্তর পাবেন তার আগে উত্তরটা দিতে গেলে কতটা অথেন্টিক সেটা আপনাকে জানতে হবে। আমি দুম করে বলে দিতে পারি আপনি 1 বছর পর 2 বছর পরে খুব ভালো চাকরি পাবেন। কেন বলছি, আমার উপর কতটা বিশ্বাস করবো, কতটা অথেন্টিক সেটা জানার জন্য আপনাকে প্রোগ্রাম শুনতে হবে, ধৈর্য ধরে প্রোগ্রাম শুনতে হবে। না হলে আমি একটা বলে দিলাম 2 বছর পর দেখলেন আমার কথা মিলল না, তাহলে কিন্তু সেটা জ্যোতিষশাস্ত্র তা বলে না। তো আমাকে আপনার দশম স্থান অর্থাৎ কাজের জায়গা দেখতে গেলে দেখতে হবে D10 অর্থাৎ দশমাংশ। দশমাংশে এই দেখুন, দশমাংশে আপনার বুধের জায়গা কি অবস্থায় আছে। দশমাংশে বুধ হচ্ছে আপনার বসে আছে রবির সঙ্গে যুক্ত হয়ে, এবং এর লগ্ন, দশমাংশের লগ্ন হচ্ছে আপনার ধনু লগ্ন। সেই ধনু লগ্নের অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতির অবস্থা কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে। অর্থাৎ আমাকে দেখতে হবে এই আপনার লগ্নের দশমাংশের লগ্নের সপ্তমপতি অর্থাৎ তৃতীয় আমাকে বুধ সেই পড়ছে, কিন্তু বুধের জায়গায় বসে আছে মঙ্গল। তো বেশ কিছু বাধা আছে। তো আমাকে দেখতে হবে আলটিমেটলি কি লগ্নপতি এবং বুধের জায়গা অর্থাৎ চন্দ্র এবং বুধের একটা কানেকশন আমাকে পেতে হবে। তার সঙ্গে দেখতে হবে বৃহস্পতি অর্থাৎ ধনুর যে দশমপতি তার যে ডিএপি। দেখা যাক ডিএপি কি দেখছি আমরা। আপনার ডিএপি অনুযায়ী এখন চলছে, এখন ডিএপি দেখতে গেলে আমরা জানি কোনো একটা ইভেন্ট পার্টিকুলার ট্রিগার করে তার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশাতে। আপনার এখন যা ইভেন্ট চলছে, যা ডিএপি চলছে সেটা হচ্ছে 29 জুন 2016 থেকে আপনার রাহু এবং শনি, এরপরে আসছে আপনার রাহু এবং বুধের জায়গা। অর্থাৎ আপনি 2019 5/5/2019 5 এপ্রিল 2019 এর পরে আপনার কাজের জায়গাটা অনেকটা ভালো হবে। এখন কিন্তু কাজের জায়গাটা খুবই খারাপ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং বিশেষ করে আপনার 5/5/2019 থেকে 15/9/2019 কর্মের যোগটা অত্যন্ত শুভ দেখাচ্ছে আপনার ডিএপি অনুযায়ী, ঠিক আছে। ওকে স্নেহা, আই থিঙ্ক এই রকম মানের অ্যানালিসিস ক্যালকুলেশন আপনি হয়তো আগে কোথাও অবজার্ভ করতে পারেননি বা পাননি। এতটাই জোর দিয়ে বলা যায় এই যে অ্যানালিসিসটা, কোথাও একটা রেসপন্সিবিলিটি তো ভীষণভাবে রয়েছে যে একজন অ্যাস্ট্রোলজার বা সেই পার্সোনালিটির কাছে যিনি যাবেন তার কাছে সেই ভরসা নিয়ে তিনি যাচ্ছেন এবং তাকে সমস্ত কিছু অ্যানালিসিস করে টু দ্য পয়েন্ট, প্রতিটা পয়েন্ট তাকে গাইড করতে হবে। এবং সেই রেসপন্সিবিলিটিটা একজন পার্সোনালিটির, জ্যোতিষ পার্সোনালিটির বোধহয় ভীষণভাবে জরুরি। সেটা এক্ষেত্রে আমরা পেলাম কি পেলাম না সেটা আপনি স্নেহা এবং সাথে সাথে অন্যান্য ভিউয়ার্সরাও ভীষণভাবে অবজার্ভ করতে পারলেন। আমি আসলে ওনার কর্মের জায়গাটা দেখার আগে শুনেছিলাম বিয়ের জায়গাটা। আপনারা বোধহয় আপনি বিয়ের জায়গাটা জানতে পেরে গেলেন। বিয়ের জায়গাটা কিছু সমস্যা আছে, সঠিক প্রতিকার করিয়ে নেবেন কোনো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা, যে কিনা বর্গ বিচার করতে জানে তাকে দিয়ে, ঠিক আছে। এনিওয়ে আমরা নেক্সট কলারকে পেয়েছি সাথে, তাকে ওয়েলকাম জানাই। অল্প সময়ের অনুষ্ঠান কিন্তু ভীষণভাবে বন্ধুরা আপনাকে চান, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? গুড আফটারনুন। আমি গুড আফটারনুন বলছি নিউ টাউন থেকে। সরি, নামটা আরেকবার পেতে চাই। প্রবীর ভট্টাচার্য বলছি নিউ টাউন থেকে। ওকে মিস্টার ভট্টাচার্য, কার সম্পর্কে আপনার কোয়ারিজ? আমার যমজ মেয়ে, আচ্ছা, ওদের ব্যাপারে আমার জানার দরকার। সেটা হচ্ছে ওদের পড়াশোনা এবং স্বাস্থ্য এবং আমার বাড়ির বাস্তুটা ঠিক আছে কিনা। দেন আমি প্রফেসর বাসুর কাছে আসতে চাইবো। এক্ষেত্রে যমজ মেয়ের ক্যালকুলেশনটা কোন ডেটার ভিত্তিতে হতে পারে? যমজ মেয়ে ক্যালকুলেশন বলতে আমরা জানি মানে ওনার মেয়ে যমজ মেয়ে নাকি, যিনি প্রশ্ন করেছেন। যমজ মেয়ে বলতে আমরা জানি সহোদর স্থান অর্থাৎ তৃতীয় লগ্ন সাপেক্ষে তৃতীয় হাউসটা সেটা দেখতে হবে। অ্যান্ড তার সঙ্গে আমরা দেখে নিই যদি আপনার চার্টে যে D7 সপ্তমাংশটা
সেটা দেখতে হয়, অর্থাৎ তার পিতার বা মাতার চার্টও খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, তো জানতে চেয়েছেন ওনার যমজ সন্তানের স্বাস্থ্য। স্বাস্থ্য বলতে গেলে আমরা জানি জেনারেলি D1 অর্থাৎ লগ্নস্থান এবং তার D9 তার সঙ্গে D3 দ্রেককান, এই তিনটে চার্ট বিচার করা অতি আবশ্যক। আর তার সঙ্গে সেই যদি কিছু খারাপ থাকে সেই লগ্ন এবং লগ্নপতির উপরে যদি কোনো রকম ম্যালিফিক প্ল্যানেটের অ্যাসপেক্ট থাকে, তাহলে সেটা তার ঠিক কোন সময় হবে আপনার ওই শরীর খারাপ বা কোনো শরীর স্বাস্থ্য প্রবলেম থাকলে সেটাও ডিএপি থেকে বোঝা যায়। তো আমাকে ডেটা দিয়েছেন উনি? না, ডেটা সেটাই আমি আজকে জানি না কনফার্ম হতে কত চাইছি, সময়, কোন হ্যাঁ। ডেটাটা আমরা নেব। ওনার 2 মেয়ের ডেটাই কি আমাদের প্রয়োজন, না যে কোনো এক মেয়ে? যে কোনো একজনের নিয়ে এখন। ওকে, দেন আপনি একজনের ডেটা আপনি আমাদের প্লিজ জানান। ওদের জন্ম হচ্ছে 5 অক্টোবর 2002 সকাল 9:23। টাইমটা তো ডিফার করছে। হ্যাঁ, একটা 23, একটা 24, 1 মিনিটের ডিফারেন্স। ওকে, 2002 টাইমটা কত? 9:23 আর 9:24 দুইজনে। ঠিক আছে, 9:23 AM সকাল। হ্যাঁ, আর প্লেস অফ বার্থটা বলবেন। প্লেস অফ বার্থ 5 অক্টোবর। না, প্লেস অফ বার্থ প্লেস ক্যালকাটা না অন্য কোথাও? ক্যালকাটা। ক্যালকাটা প্লেসটা খুব ইম্পর্টেন্ট, কারণ ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউডের উপর ডিপেন্ড করে অ্যাসেন্ডেন্ট ক্যালকুলেশন হয়। লগ্ন ক্যালকুলেশন কিভাবে হয় সে নিয়ে আমি একদিন তার অঙ্কটা, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আমি অন্য একদিন দেবো। তো এটা সল্ট লেকে জন্ম ওদের ক্যালকাটা। ঠিক আছে। তো আপনার সেই মেয়ের দেখা যাচ্ছে যে স্করপিও লগ্ন মানে বৃশ্চিক লগ্ন এবং সিংহ রাশি। তো আমি আমাকে দেখতে হবে আপনার হেলথটা। তো আপনার লগ্ন দেখে নিই, আপনার মেয়ের লগ্ন হচ্ছে অ্যাসেন্ডেন্ট, লগ্ন হচ্ছে আপনার মেয়ের, লগ্নে কেতু বসে আছে ফার্স্ট কথা। এবং লগ্নপতি অর্থাৎ বৃশ্চিক লগ্নের যে অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতির অবস্থান কথা দেখে নিই একবার। সেই বৃহস্পতি বসে আছে কর্কটে নিচস্থ হয়ে। এখান থেকে বোঝা যাচ্ছে মোটামুটি অনেকটা কনফার্ম বলা যায় যে আপনার কর্কটে আপনার বৃহস্পতি হচ্ছে আপনার তুঙ্গ হয়ে, কর্কট ভালো, কর্কটে তুঙ্গস্থ জায়গায় কিন্তু শরীর স্বাস্থ্য ভালো, যথেষ্ট ভালো দেখা যায়। ঠিক আছে, তো সেই খুব একটা সমস্যা হবে না। তো কেতুর যখন অন্তদশা আসবে, কেতু যেখানে থাকবে সেই সময় আপনার মেয়ের শরীর স্বাস্থ্য একটু সমস্যা হবে। আর আমি দেখে নিচ্ছি যে তার বৃহস্পতির অবস্থান নবাংশে কি আছে। বৃহস্পতির অবস্থান নবাংশে খুব একটা খারাপ নেই, ধনুতে স্বক্ষেত্রে বসে আছে, যদিও কেতুর সঙ্গে যুক্ত হয়ে এখানে, অর্থাৎ মোটামুটি ভালোই থাকবে, খারাপ হবে না। মাঝে মধ্যে দশা অন্তদশা যখন কেতু পাবে সেই সময় ডিএপিতে, সেই সময় একটু খারাপ হবে, আদারওয়াইজ ভালোই থাকবে এবং মনের জোর যথেষ্ট ভালো থাকবে, কনফিডেন্ট হবে নিজের প্রতি। আই থিঙ্ক মিস্টার ভট্টাচার্য আপনি অনেকটা পেলেন, কিন্তু আমাদের যেহেতু টাইম লিমিট রয়েছে, আমাদের একদম এন্ড পজিশনে আমরা চলে এসেছি, যার জন্য বেশি ডিটেলসে যাওয়া সম্ভব হলো না। সেটার জন্য আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। কিন্তু আমরা জানি অ্যাস্ট্রোলজিতে কতটা ডেপথে যাওয়া সম্ভব, এবং আপনার সেই ফেজটা আছে বলেই আপনি প্রফেসর বাসুকে কল করেছিলেন। এনিওয়ে, আপনি বা আপনাদের প্রত্যেকের জন্য আমি একটু উপায়টা জানিয়ে রাখতে চাই, যেটা কিনা চেম্বারে এই ডেপথে গিয়ে ডিটেলসে গিয়ে ক্যালকুলেশনটা সম্ভব, যা কিনা একজন জাতক জাতিকার গাইডলাইন পাওয়ার ক্ষেত্রে ভীষণ হেল্পফুল এবং জরুরিও বটে। সেই জায়গায় আমি দুটো হেল্পলাইন নাম্বার একটু মেনশন করে দিই, যারা ইন্টারেস্টেড তারা প্লিজ নোট করে নেবেন। 9674250516 and then 9748403694। দুটো চেম্বার শনি এবং রবিবার প্রফেসর বাসু সময় বের করে তার একদম পেশার জগৎ থেকে এই জায়গায় সার্ভিস দিতে তিনি আসেন। সেটা একটু উল্লেখ করব, কালীঘাট দিশা চেম্বার, কালীঘাট ট্রামডিপোর কাছে, অবশ্যই তার পাশাপাশি সাঁতরাগাছিতে। বাকিটা জানতে আপনি অবশ্যই হেল্পলাইন নাম্বারে কল করে নিতে পারেন, আদারওয়াইজ আপনি প্রফেসর বাসুর ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন www.profbasu.in। আর যারা নাম নথিভুক্ত করতে, রেজিস্টার করতে আগ্রহী আসার জন্য, তাদের একটু রিকোয়েস্ট করব, শনি রবিবার যেহেতু ওনার সঙ্গে ভিজিট করার টাইমটা, সেক্ষেত্রে উইদিন ফ্রাইডে শুক্রবারের মধ্যে আপনারা প্লিজ নামটা এনলিস্টেড করে নেবেন। আজকে আমরা প্রফেসর বাসু আমরা জেমোলজি নিয়ে অনেক কিছু এক্সপেক্ট করছিলাম, কিন্তু সময় একদম শেষ, যার জন্য আমাদের আর এগোনোর উপায় নেই। এবং আসলে একজনের চার্ট দেখতেই প্রায় 1 ঘন্টা সময় লাগে। যাই হোক, তো একটু টাইম লাগে আপনার দেখতে।
তো আজকে এই অবধি থাক, পরের দিন জেমোলজি এবং বাস্তু নিয়ে কিছু আমি আলোচনা করব। বাস্তু টিপস হিসাবে এই মুহূর্তে একটু দিয়ে রাখি, আপনার বাড়ির প্রবেশদ্বারের সামনে কোনো পিলার বা খাট যেন না থাকে, আর ঘরের প্রবেশদ্বারের সামনে আপনি যদি কোনো স্বস্তিক চিহ্ন দিয়ে থাকেন তাহলে সেটা বাড়ির বাস্তুর জন্য খুব ভালো। আজকে ভালো থাকবে, চললো তাহলে মোটামুটি হলো। তো আমার নেক্সট অনুষ্ঠান নেক্সট সানডে আপনারা দেখবেন লাইভ অনুষ্ঠান, কেমন লাগলো জানাবেন। অবশ্যই, নমস্কার।